গত কয়েকদিন ধরে পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে এই মুহূর্তে যে পরিস্থিতির জন্ম হয়েছে সেই পরিস্থিতিতে ট্যাকল করতে পাকিস্তান সরকার 14,000 এক্সট্রা ট্রুপ পাঠিয়েছে শুধুমাত্র এই অঞ্চলে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য। যদিও ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন নামক বস্তুরই পাকিস্তানে কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে। 1970-এর পরে আজ পর্যন্ত মনে হয় পাকিস্তানে কোনোদিনই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়নি। সে 1970-এ যখন পাকিস্তানের শেষবারের মতো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়ার একটা চেষ্টা হয়েছিল, সেবার পাকিস্তানে দেখা যায় যে আওয়ামী লীগ একটা যথেষ্ট রকম সংখ্যাগরিষ্ঠ হয়ে পড়ে এবং সেই বছরই পাকিস্তান সরকার সিদ্ধান্ত নেয়, মানে বিশেষ করে পাকিস্তান সেনা সিদ্ধান্ত নেয় যে তারা কোনো রকমভাবেই কোনো ইলেকশনকে আর প্রপারলি হতে দেবে না এবং প্রত্যেকটা ইলেকশনই পাকিস্তানে অলমোস্ট রিগড হয়েছে। এবার পাকিস্তানের সবথেকে বড় সমস্যা শুরু হয়েছে কিন্তু এই পাক অধিকৃত জম্মু কাশ্মীরে। আপনারা জানেন পাক অধিকৃত জম্মু কাশ্মীরে সব মিলিয়ে প্রায় 53টা সিট রয়েছে। এই 53টা সিটের মধ্যে 45টা সিট এরকম রয়েছে যে সিটগুলোতে সরাসরি নির্বাচিত হয়ে সেখানকার যে অ্যাসেম্বলি, সেই অ্যাসেম্বলিতে অর্থাৎ সেখানকার যে সরকার গঠন করার সেখানে একটা রূপ রয়েছে, একটা নিজস্ব পন্থা রয়েছে, একটা নিজস্ব পদ্ধতি রয়েছে এবং সেটা কিন্তু আমাদের এখানে যেরকম করে 370 ধারা ছিল, আমাদের এখানে ঠিক সেই রকমই সেখানেও কিন্তু আলাদা করে পাক অধিকৃত জম্মু কাশ্মীরকে একটা আলাদা স্ট্যাটাস দিয়ে রাখা হয়েছে। এখানেই শুরু হয় সমস্যা, কারণ এই 45টা যে ডিরেক্ট সিট, সেই 45টা ডিরেক্ট সিটের মধ্যে 12টা সিট এমন রয়েছে যেগুলো মুহাজিরদের জন্য। মুহাজির শব্দটি এমন যেগুলোকে আমরা ইংরেজিতে রিফিউজি বলি। রিফিউজিদের জন্য 12টা এমন সিট রাখা হয়েছে যারা তৎকালীন ভারতবর্ষ থেকে, মানে 1970, 71 বা 47-এর পরবর্তী সময় বিভিন্ন সময় ভারত থেকে যারা পাকিস্তানে বসবাসের জন্য চলে গিয়েছে, তারা এই মুহূর্তে পাকিস্তানের এই অঞ্চলে 12টি সিটে ইনডিরেক্ট ওয়েতে ভোট দিতে পারে। মানে তারা পাকিস্তানের যে কোনো অঞ্চলে থাকুক, তারা পাঞ্জাবে থাকতে পারে, তারা সিন্ধে থাকতে পারে, তারা যে কোনো অঞ্চলে থাকতে পারে, কিন্তু তাহলেও তারা এই 12টা সিটের জন্য ভোট দিতে পারে। এখানেই শুরু হয় মূল সমস্যা, কারণ পাকিস্তানে এই 12টা সিট যারা ভোট দেয়, যেই রিফিউজিরা ভোট দেয়, সেই রিফিউজিদের বেশিরভাগকেই কন্ট্রোল করে পাকিস্তানি আর্মি। সুতরাং পাকিস্তানি আর্মি এই 12টা সিটকে ম্যানিপুলেট করার চেষ্টা করে। 45টা সিটের মধ্যে 12টা সিট কনফার্ম হয়ে যায় যে কারা গভর্নমেন্ট তৈরি করবে এবং এই 12টা সিট সেক্ষেত্রে যে সবথেকে বড় প্রবলেমটা তৈরি করে সেটা হচ্ছে পাকিস্তানি আর্মি এই 12টা সিটকে ম্যানিপুলেট করে বলে পাকিস্তানি আর্মি সরাসরি এই পাক অধিকৃত জম্মু কাশ্মীরের যে অ্যাসেম্বলি, সেই অ্যাসেম্বলিতে সরাসরি হস্তক্ষেপ করার সুযোগ পায়। পাকিস্তানে এই মুহূর্তে এটা অন্যতম বড় একটা ইস্যু, কারণ এই বলোচিস্তানের পরে এই অংশটি আবার নতুন করে যেহেতু রিভোল্ট করে বসেছে, যেহেতু সেখানে একটা বিপ্লব শুরু হয়েছে এবং পাকিস্তানের সরকারের কাছে এই মুহূর্তে কিন্তু সেটা সব থেকে বড় কঠিন কাজ, কারণ এই সরকার চাইছে কোনো রকমভাবে এই পরিস্থিতিকে আয়ত্তের মধ্যে আনতে। কারণ যেই এই গোটা পাক অধিকৃত জম্মু কাশ্মীরের যে ভোটিং প্রসেস, সেই ভোটিং প্রসেস এবার 3টা দফায় হতে চলেছে। একটা জুলাই 27 যেটা হয়ে গিয়েছে, একটা অগাস্ট 2 এবং পরবর্তীতে অগাস্ট 10। এই 3টি দফার মধ্যে প্রথমটিতে যেহেতু মিরপুর অঞ্চলে ভোট হয়েছে এবং মিরপুর অঞ্চল থেকেই শুরু হয়ে যায় মূল সমস্যা এবং এখানকার যে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা জ্যাক, এই জ্যাক শুরু করে মূল আন্দোলন জুন 5, মানে 5 জুন 2026 থেকে শুরু হয়ে যায় এই আন্দোলন। কারণ তাদের একটাই বক্তব্য ছিল যে আমরা এই 12টা সিটের জন্য কোনো রকমভাবেই পাকিস্তানি আর্মিকে সুযোগ দেব না আমাদের অ্যাসেম্বলিকে সরাসরি কন্ট্রোল করার। তো সেজন্য তারা এই আন্দোলন শুরু করে এবং এই আন্দোলনকে কড়া হাতে দমন করতে গিয়ে পাকিস্তানি সরকার এখনো পর্যন্ত 80 জনের বেশি মানুষকে মেরে ফেলেছে সেখানে। এবং এখান থেকেই আর কোনো রকমভাবেই আর যেহেতু পেছনে তাকানোর জায়গাই ছিল না, তাই জ্যাক মানে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি তারা কিন্তু রীতিমতো রিভোল্ট করে বসে পাকিস্তানি সরকারের বিরুদ্ধে এবং সেখান থেকেই শুরু হয় মূল সমস্যা। তারা সরাসরি ভোট বয়কটের ডাক দেয় এবং দেখা যায় যে মসজিদগুলো থেকে পর্যন্ত ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে কেউ ভোট দিতে যাবেন না। গত 27শে জুলাই যে ভোটিং প্রসেস ছিল, সেই ভোটিং প্রসেসে দেখা যায় এই ভোট কেন্দ্রগুলো প্রায় শূন্য, কেউ ভোট দিতে আসেনি।
ফলত এটা যে একটা বড় প্রেশার পাকিস্তানি সরকারের উপরে সেটা কিন্তু এই মুহূর্তে খুব ভালো করে বোঝা যাচ্ছে। অগাস্ট 2 এবং অগাস্ট 10 এই দুই ফ্রেজে যখন ভোট হতে যাবে তখন যে পরিস্থিতি কেমন হবে তা এই মুহূর্তে বলা প্রায় অসম্ভব। তবু একটা আশঙ্কা পাকিস্তানি সরকারের রয়েছে যে এই আন্দোলন কিন্তু আরও বেশি রকম মাথাচাড়া দিয়ে উঠতে পারে এবং তারা যে লং মার্চ শুরু করেছে সেই লং মার্চ যদি সত্যি সত্যি মুজাফফরাবাদে পৌঁছয়, মুজাফফরাবাদ অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী, সেই মুজাফফরাবাদে পৌঁছয়, তাহলে কিন্তু এই আন্দোলন আরও বড় আকার ধারণ করতে পারে। এখানেই তারা কড়া হাতে দমন করার চেষ্টা করছে, কিন্তু আপাতত পরিস্থিতি হাতের বাইরে, তাদের কন্ট্রোলের বাইরে। তারা কোনো রকমভাবে এই পরিস্থিতিকে আয়ত্তে আনতে পারছে না, যে কারণে তারা বারবার চেষ্টা করছে অ্যারেস্ট করতে, তারা বারবার চেষ্টা করছে মানুষকে গুলি করে মারতে, যাতে কোনো রকমভাবে এই আন্দোলনকে থামানো যায়। কিন্তু আন্দোলন থামার এই মুহূর্তে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এটা কিন্তু পাকিস্তানি সরকারের কাছে একটা বড় মাথা ব্যথা কারণ হতে পারে, কারণ পাকিস্তানি সরকার চেষ্টা করলেও এই অঞ্চলটিকে যদি পরবর্তীতে ধরে রাখতে না পারে তাহলে কিন্তু এই অঞ্চল ইদার নিজেরা স্বাধীনভাবে একটি আলাদা সরকার গঠন করে ফেলতে পারে, অথবা ভারতের সাথে কোনো একটি জায়গায় তাদের যদি মৈত্রী স্থাপন হয় সেক্ষেত্রে দেখা যাবে যে এই অঞ্চলের মানুষজনের সাথে আবার পাকিস্তানের যে মূল চেহারা, যে সেই মূল চেহারা থেকে কিন্তু এই অঞ্চলটি আবার বাদ হয়ে যেতে পারে। এটা কিন্তু পাকিস্তানের সরকারকে যথেষ্ট রকম ভাবাচ্ছে এবং ভাবাচ্ছে বলেই তারা এই মুহূর্তে যথেষ্ট রকম চিন্তিত এবং এই আন্দোলনকে কড়া হাতে দমন করতে তারা কিন্তু তৎপর রয়েছে। যদিও এই আন্দোলন, আবারও বলছি, কোনো রকমভাবেই এই মুহূর্তে থেমে যাওয়ার প্রশ্নচিহ্নই নেই বলে জানিয়েছে জ্যাকের যারা কর্মকর্তা রয়েছেন, জ্যাক আন্দোলন যারা করছেন এবং সেখানকার যারা রেভলিউশনারি যারা নিজেদেরকে বলছেন যে তারা বিপ্লব করছেন এবং তারা কোনো রকমভাবে এই 12টি সিট পাকিস্তানি আর্মির হাতে সরাসরি তুলে দিতে চাইছেন না। তাদের একটাই বক্তব্য, আপনারা হয় এই 12টি সিটের ইলেকশন করাবেন না, অথবা এই 12টি সিটের, কারণ যারা এই 12টি সিটের ইলেকশন করান বা যারা ভোট দেন তারা প্রত্যেকেই এই মুহূর্তে পাক অধিকৃত কাশ্মীরে থাকেন না। যদিও তারা পাক অধিকৃত কাশ্মীর বলেন না, তারা আজাদ কাশ্মীর বলেন বা আজাদ কাশ্মীরে থাকেন না। সুতরাং তাদেরকে কোনো রকমভাবেই ভোট দিতে দেওয়া যাবে না, তারা ভোট দিতে পারবে না। আমাদেরকেই ভোটিং রাইট দিতে হবে, যাতে আমরা সরাসরি আমাদের প্রতিনিধি, এই 12 জন প্রতিনিধিকে আমাদের অ্যাসেম্বলিতে পাঠাতে পারি। তাদের দাবি যথেষ্ট ন্যায্য, কিন্তু পাকিস্তানের যে সংবিধান, মানে শুনতে হাস্যকর হলেও পাকিস্তানের সত্যি সত্যি একটি সংবিধান রয়েছে এবং সেই সংবিধানে যেহেতু এই অঞ্চলকে, মানে এই অ্যাসেম্বলিকে এভাবেই তার যে সিট ডিভিশন এভাবেই ভাগ করা হয়েছে এবং সেখানে এই যে সিটগুলোর মধ্যে একটা বড় অংশের রিজার্ভ সিট রয়েছে, মানে যারা ভোটে জিতে আসে। এর আগে বাংলাদেশের ক্ষেত্রেও আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে যারা ভোট জিতে আসে, মূল যারা ক্ষমতাসীন দল হয় তাদের মধ্যে করে পার্সেন্টেজ থেকে তারা চেষ্টা করে মহিলাদের সংরক্ষণ দিতে, তারা চেষ্টা করে যারা এখানকার যারা ধর্মগুরু রয়েছেন তাদেরকে একটা সংরক্ষণ দিতে। সুতরাং বাকি সিটগুলো রিজার্ভ সিট। 45টা সিট কিন্তু সরাসরি নির্বাচিত হয়ে আসে এবং এই 45টি সিটের মধ্যে 12টি সিট কিন্তু এই মুহূর্তে বিবাদের বস্তু রয়েছে। অগাস্ট 2 মানে 2রা আগস্ট এবং 10ই আগস্ট এই দুটো ফ্রেজে যে ভোট হতে চলেছে সেই দুটো ফ্রেজ কিন্তু পাকিস্তানি সরকারের মাথায় একটা বড় প্রশ্নচিহ্নের মতো দেখা দিচ্ছে।